180 ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও মাত্র 3 সপ্তাহের মধ্যে ইস্যু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ আগে যিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো, তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম। শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাদান প্রসঙ্গে শেখ হাসিনা যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা উনি যে রাজনীতির পালস বোঝে, এটি কিন্তু আসলে বোঝার আর কোনো বাকি নাই। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি বা এই দেশে যারা আওয়ামী লীগের রাজনীতি করে, তারা কিন্তু এই বিষয়টা আরো আগে থেকেই জানে যে শেখ হাসিনার যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতির উপরে গভীর প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প, তাহলে বাংলাদেশের উপরে ঠিক কি ধরনের চাপ আসতে পারে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার কিভাবে এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে গেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা পর্যায়ক্রমিক একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। 180 ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও মাত্র 3 সপ্তাহের মধ্যে ইস্যু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ আগে যিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। অবশ্য তিনি এমন সিদ্ধান্ত নেয়ার জন্য দায় চাপাতে চান বিএনপির ওপর। সরকার সংশ্লিষ্টরা যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোর্টে গিয়েছিল, সেখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে চান? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু পরে যাই, তার আগে দেখে নেই কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা উঠেছিল আর কিভাবে সেই দাবি ভেস্তে গেছে। সরকার সরে গিয়েছে নিজের অবস্থান থেকে। আমাদের অনুসন্ধান বলছে সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রথম প্রকাশ্যে জানিয়েছিল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি 8ই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সেদিন এই নিষিদ্ধের দাবি করেন, কিন্তু 12ই আগস্ট তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে দলটিকে পুনর্গঠনের পরামর্শ দেন। সাখাওয়াতের এমন বক্তব্যের পর দৃশ্যপট পাল্টে যায়। অনেকেই মনে করেন এমন কথা বলার জন্য উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে রাতারাতি পোর্টফোলিও হারাতে হয়েছিল। এরপর নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ 15ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সামনে নিয়ে আসে। 2 দিন পর বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকও একই দাবি তোলেন। এরপর সারদা সোসাইটি নামে এক সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া 19শে আগস্ট আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন। তখনও সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না, তাই রিটটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 1 সেপ্টেম্বর রিটটি খারিজ করে দেয় আদালত। সে সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন স্বৈরাচারী সরকারের সঙ্গে জড়িত থেকে অপকর্ম করেছে, তাদের বিচার আদালতের মাধ্যমে করা যেতে পারে, তবে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নয়। 26শে আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার মেহেরপুরে মিছিল করে স্থানীয় জামায়াত ইসলামী। যদিও আগের দিন জামায়াতের আমির সাংবাদিকদের জানিয়েছিলেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। এরপর 28শে আগস্ট সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলে মত দিয়েছিলেন। আইনগত জটিলতার কথা ভেবে এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য করা হয়নি। 13 সেপ্টেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক নিহত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। 3 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে দেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। বিএনপির আরো কয়েকজন নেতা এ বিষয়ে একই মত তুলে ধরেন। তারপর থেকে সরকারের চেষ্টা ছিল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি প্রতিষ্ঠিত করা।
19 অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সংলাপে কর্নেল অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ওই দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছিলেন তিনি। এটি ছিল প্রথম সরকারিভাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা। এরপর আরো কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায়। 23 অক্টোবর উপদেষ্টা নাহিদ ঘোষণা দেন, জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। 28 অক্টোবর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চেয়ে 3 সমন্বয়ক কোর্টে রিট করেন। কিন্তু আন্তর্জাতিক মহলের বিরোধিতা এবং দেশীয় রাজনৈতিক দলগুলোর অনীহার মুখে সেই রিট দ্রুত প্রত্যাহার করে নিতে বাধ্য হন তারা। সরকার এক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু 2 দিনের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই। ওই সাক্ষাৎকারে তার মন্তব্য ছিল, আওয়ামী লীগ দল হিসেবে ভেঙে যেতে পারে। এরই মধ্যে 2 সমন্বয়কের সাথে জাতীয় পার্টির বিরোধ চরমে পৌঁছেছিল। 31 অক্টোবর জাতীয় পার্টির অফিসে আগুন দিলে আন্তর্জাতিক মহল থেকে চাপে পড়ে যায় সরকার। নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি ডাকলে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজনকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল মার্কিন সরকারের মনোভাবের কথা জানিয়ে দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারও একই মনোভাব জানিয়ে দেন। এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলার বিচারের দাবি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাজ্য কোনো দলকে বাদ দেওয়ার রাজনীতি সমর্থন করে না। তারপর থেকে নড়ে চড়ে বসে ডক্টর ইউনূস ও তার সরকার। 18 নভেম্বর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তার সরকারের রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। তার সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে একটি বড় প্রশ্ন এসে যায়। সেটি হলো, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাননি। কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা 30 অক্টোবর নিজেই বলেছেন আওয়ামী লীগের স্থান বাংলাদেশে নেই। তার চেয়ে বড় প্রমাণ উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, যাতে স্পষ্ট হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল। তিনি 18 নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে, যে কারণে দলটিকে নিষিদ্ধ করা যাচ্ছে না। দর্শক খেয়াল করে দেখুন, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তার মানে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের পাওয়া তথ্য হচ্ছে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা বেশ কয়েকবার হয়েছে। একই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক পর্যায়ে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার পেছনে 2টো কারণের কথা বলেছেন। তার একটি হলো আন্তর্জাতিক চাপ। প্রশ্ন হলো, কখন এই বিদেশি চাপ আসে? 14 সেপ্টেম্বর সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তোলে। বদিউল আলম মজুমদার বলেছিলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে, বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়।
তখন থেকে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক শক্তিগুলো জানিয়ে দেয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলে সে নির্বাচন বৈধতা পাবে না। এর পরপরই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের ইস্যুও বিএনপি একইভাবে বিরোধিতা করেছিল। তখনও এ ধরনের অদরকারি কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে, সরকারের যখন কিছুই করার ছিল না, তখন বিষয়টি স্থিমিত করতে বিএনপির 3 নেতাকে তড়িঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিএনপি বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না। ফলে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা নতুন কিছু নয়। আগে এমন ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার কতটা পিছিয়ে আসে। আজ এ পর্যন্ত। শেখ হাসিনা যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা উনি যে রাজনীতির পালস বোঝে, এটি কিন্তু আসলে বোঝার আর কোনো বাকি নাই। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি বা এই দেশে যারা আওয়ামী লীগের রাজনীতি করে, তারা কিন্তু এই বিষয়টা আরো আগে থেকেই জানে যে শেখ হাসিনার যে বলিষ্ঠ নেতৃত্ব বা ওনার যেই রাজনৈতিক প্রজ্ঞা, সকল কিছু যদি আমরা খেয়াল করি, আসলে সবার থেকে আলাদা হচ্ছে শেখ হাসিনা। আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে 5 তারিখের আগে যে আন্দোলনগুলো হচ্ছিল, আন্দোলন হওয়া অবস্থায় কিন্তু নেতাকর্মীদেরকে ছাত্রদের বিরুদ্ধে কিন্তু উনি উলিয়ে দেয় নাই, বলে নাই যে তোমরা তাদেরকে প্রতিহত করো, এরকম কোনো বক্তব্য কিন্তু উনি দেয় নাই। মানে ছাত্রলীগ মাঠে ছিল এবং কি তাদের দাবিও যে মানতে হবে বা মানার দরকার, এটাও তারা বলেছিল যে তোমরা কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করো না, তোমরা যেহেতু কোটা চেয়েছো, কোটা অবশ্যই তোমরা পাবে, যাতে কিন্তু ষড়যন্ত্র না হয়, এই কোটার আড়ালে কিন্তু বাংলাদেশকে নিয়ে যাতে কিন্তু ষড়যন্ত্র না করা হয়, এরকম বিষয়ও ছাত্রলীগ বলেছে। কিন্তু শেখ হাসিনা কখনোই বলে নাই যে গোটা বাংলাদেশের সকল এমপিদেরকে নির্দেশ দেয় নাই যে আপনারা যার যার এলাকায় গিয়ে আপনারা আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এখন শেখ হাসিনা যদি আপনার 5 তারিখের আগেই যদি বলতো যে প্রত্যেকটি এমপি আপনারা সবাই যার যার আসনে গিয়ে আপনাদের কম করে হলেও 20 থেকে 50,000 1 লক্ষ করে লোক আপনারা জড়ো করে ছাত্রদের আন্দোলনকে আপনারা প্রতিহত করুন, তার মানে এটি আপনার দুইমুখী একটি সংঘর্ষ হয়ে যেত এবং কি এই পরিস্থিতিতে আরও পরিস্থিতি ঘোলাটে হয়ে যেত। উনি যে রাজনীতির পালস বুঝে বা রাজনীতির বিষয়ে যে উনি অনেকটা প্রজ্ঞা বা তার যে জ্ঞান এটি যে ওনার আছে, সেটি কিন্তু আবারও প্রমাণিত হয়েছে। এটি একবার না, যুগে যুগে এটি প্রমাণিত হয়ে আসতেছে। নেত্রীর যারা একদম কাছে ছিল, যারা দূর থেকে তাকে দেখেছে, সবাই কিন্তু একই কথা বলে যে শেখ হাসিনা এমন রাজনীতিবিদ, ওনার রাজনীতি বোঝা অনেক রাজনৈতিক দলের জন্য আপনার মুশকিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু এটি বলেনি যে আপনারা ছাত্রদেরকে প্রতিহত করুন। দেখা যাচ্ছে কি এমন একটা পরিস্থিতি যে তৈরি হচ্ছে বা হবে, এটি শেখ হাসিনা কিন্তু বুঝে গিয়েছিল যে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু উনি করলেন কি, কিন্তু পদত্যাগ করলেন না। উনি কি করলেন, মানে বাংলাদেশ থেকে চলে গেলেন। তার মানে উনি হয়তো চেয়েছিলেন যে আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই বা তাদেরকে আমি একটি বার্তা দিতে চাই, কিন্তু তাদেরকে মানে ওনাকে এই বার্তাটি দিতে দেওয়া হয় নাই। এখন একটি দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী রয়েছে, তার মানে কোটি কোটি নেতাকর্মীদেরকে উনি যে বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি যে ভারতে চলে গেল, হয়তো অনেক নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করতে পারে যে উনি আমাদেরকে একা রেখে উনি চলে গেছেন, এর মধ্যে আমি একজন। তার মানে আপনার এটি আপনারা বলতে পারেন। কিন্তু আসলে শেখ হাসিনার রাজনীতিটা এমন একটা জিনিস যে উনি এই রাষ্ট্রকে এমনভাবে রেখে দিয়ে গেছে যে উনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এদেশের মানুষ তাকেই খুঁজবে এবং কি তার উনি যে বাংলাদেশে নাই সেটি এদেশের মানুষ ফিল করবে এবং কি মানুষ অনুতপ্ত হবে, মানুষ লজ্জিত হবে এবং কি মানুষ ক্ষমা চাইবে, বলবে যে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করুন। আমি কেন এই কথা বললাম? আপনি হয়তো বলতে পারেন আরও রাজনৈতিক দল আছে, দেশে সুষ্ঠু একটি নির্বাচন হবে, তারপরও যে কোনো নতুন দল ক্ষমতায় আসবে। এখন বিএনপির কথা যদি বলি, বিএনপিও একটি বড় রাজনৈতিক দল। আমি বিএনপির অনেক নেতাদেরকেই ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু কথা হচ্ছে যে বিএনপির মতন একটি দল, তারাও কিন্তু এই আন্দোলনের পালস বুঝতে পারেনি। এখন যদি বলেন যে ভাই তারেক রহমান সাহেব তো বিদেশে বসে উনি অনেক ফান্ডিং করেছে বা উনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ অবশ্যই দিয়েছে উনি বিদেশে বসে, যদিও বিএনপির অনেক সিনিয়র নেতারাও এই বিষয়গুলো বুঝতে পারেনি বা তারাও বুঝতে পারেনি যে অস্বাভাবিকভাবে যে আপনার শেখ হাসিনার পতন বা যে বাংলাদেশ ছেড়ে চলে যাবে। আমরা আসলে
এই কথা মানে বলতে বলতে মানে শুনতে শুনতে অনেক অভ্যস্ত যে পতন বা অভ্যুত্থান। আসলে পতন আর অভ্যুত্থান এদেশে কিছুই হয়নি। তার মানে উনি এমন একটি রাজনৈতিক খেলা ইতিমধ্যে খেলে গেছেন বাংলাদেশে যে এগুলোর মানে আগাগোড়ার যে প্যাচ, এই প্যাচগুলো বুঝতে হলে অনেক রাজনৈতিক দলের আরো কয়েক মাস সময় নিতে হবে। ইতিমধ্যে রাষ্ট্রপতি ইস্যুতে অনেকে রাজি, অনেকে রাজি না, অনেকে ভয় পাচ্ছে, অনেকে করতেছে না, সমর্থন দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। মানে মোটামুটি ধরতে পারেন যে রাজনৈতিকভাবে যেই একটি জঞ্জাল ইতিমধ্যে উনি রেখে গেছে, আসলে ওনাকে ছাড়া এটি মানে একবার উদ্ধার হওয়া একদম অসম্ভব বলে মানে আমি মনে করি বা অনেকেই সেটি মনে করে। কিন্তু আপনাকে মানতে হবে যে শেখ হাসিনাই কাউকে কিছু না বলে স্বয়ং রাষ্ট্রপতিকেও কিছু বলে নাই যে উনি চলে যাচ্ছে। রাষ্ট্রপতির চেহারা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অনেকটা মন মরার মতন হয়ে গেছে, যে ওনাকেও কিছু না বলে কেন চলে গেল, যে আমাকে একটিবার বললেনও না যে আমি চলে যাচ্ছি। আসলে উনি এমনই একজন মানুষ, উনি চলে গেছেন কিন্তু তার সকল খুঁটি এদেশেই রেখে গেছেন। মানে কিন্তু নেতা কর্মীদেরকে তো আর সাথে নিয়ে যায় নাই, সবাই বাংলাদেশে রাইখেই উনি চলে গেছে। তার মানে উনি ব্যাক করার চিন্তা ভাবনা করেই কিন্তু সবাইকে রেখেই চলে গেছেন, কিন্তু সবাইকে তো নিবে না, এটা সত্য। আমরা সবাই দেশের বাসিন্দা, উনিও এই দেশের বাসিন্দা। ওনার মৃত্যুর পর এদেশেই ওনার কবর হবে, এদেশেই ওনার হবে। কিন্তু রাজনৈতিক জীবনের ক্ষেত্রে যে খেলাটা, সেটি কিন্তু শেখ হাসিনা যে সবার চেয়ে ভালো খেলতে পারে, এটি আবারও কিন্তু 2024 সালে এসে প্রমাণিত হলো। উনি যাওয়ার পরে এখন কেন এরকম আলোচনা হচ্ছে, উনি পদত্যাগ করছে না করে নাই, কি হয়েছে না হয়েছে, ও শেখ হাসিনা আগেই বলেছিল যেগুলো হচ্ছে সন্ত্রাসী হামলা হবে বা এগুলো সন্ত্রাসীরা এগুলো করতেছে। এখন এই জন্য উনি কথা তো আগেই উনি শেষ করে তারপর চলে গেছে, এখন তো উনি পদত্যাগও করে নাই। তার মানে ওনার কথাগুলি কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে যারা ইতিমধ্যে আন্দোলনে গিয়েছিল তারাও বলে যে আমাদেরকে আসলেই ব্যবহার করা হয়েছে। তার মানে আপনি বলতেই পারেন যে শেখ হাসিনা এখানে বিশাল বড় একটি রাজনৈতিক গেম উনি ইতিমধ্যে খেলেছেন, এবং উনি যে বাংলাদেশে আবারও পূর্ণবহাল হবে এবং কি এদেশের ক্ষমতায় যে উনি আবার আসবে বা ওনার দল আবার ক্ষমতায় আসবে, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না আমি মনে করি এই পরিস্থিতিতে। তো এই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এই সময় আসা পর্যন্ত, এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এখনো, তবুও বাংলাদেশ প্রসঙ্গে বারবার উচ্চারিত হচ্ছে এই নাম। শুরু থেকেই আলোচনায় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। সম্প্রতি 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাদান প্রসঙ্গে মার্কিন মুখপাত্রের বক্তব্যের পর শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে সত্যিই রয়েছে ট্রাম্পের নজর? অবশেষে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিলেন মুসলিমস ফর ট্রাম্প সংগঠনের প্রধান সাজিদ তারার। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল। জানা যায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ট্রাম্প। প্রয়োজনে বাংলাদেশকে কঠোর বার্তা দিতেও প্রস্তুত তিনি। এ সময় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের অভিযোগও করেন সাজিদ তারার। এছাড়াও উল্লেখ করেন তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের টুইট প্রসঙ্গ। যদিও ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগকে প্রোপাগান্ডা বলেই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাস্তবতা জানার পর বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রশাসনের ধারণা বদলাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সাজিদ তারার আরও বলেছেন, 2016 সালে ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনূস। এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। স্বাগতম বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ সেশনে। আজকের ভিডিওতে আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতির উপরে গভীর প্রভাব ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন, তাহলে বাংলাদেশের উপরে ঠিক কী ধরনের চাপ আসতে পারে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার কিভাবে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে? এই ভিডিওতে আমরা একদম সুস্পষ্টভাবে তুলে ধরব ট্রাম্পের ক্ষমতায় ফেরার সম্ভাব্য প্রভাব, যা ইউনূস সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নিশ্চিত।
তাই বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে চলেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আমাদের দেশের সম্পর্ক কতটা জটিল হয়ে উঠতে পারে, এই সব কিছুই জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন শুরু করা যাক। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস উভয়ই জোরালো এখন প্রচার চালাচ্ছেন। তবে সম্প্রতি এই ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কিত এই যে মন্তব্য, এটা বেশ মার্কেটে সারা দুনিয়াতে শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি ট্রাম্প তার এক বক্তব্যে বাংলাদেশের স্বর্ণ মুকুট বিজয়ী ইউনূস সরকারের তীব্র নিন্দা জানিয়েছে, যারা বিশৃঙ্খল জনতার দ্বারা হামলা ও লুটের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখন পুরোপুরি বেপরোয়া অবস্থায় রয়েছে। না, এটা আমার না, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সুমধুর সম্পর্কের কথা তুলে ধরেছেন তার বার্তায়। এখন এই মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু ভোটারদের আকর্ষিত করার একটা প্রচেষ্টা। নির্বাচনের এই পর্যায়ে ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কিত এই মন্তব্য ভোটারদের মধ্যে কি প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকরা বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ মনে করছেন এটি ট্রাম্পের একটা কৌশলগত পদক্ষেপ, আবার কেউ বলছেন এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন একটা দৃষ্টিভঙ্গি আনতে পারে। তবে সবকিছুর মধ্যে ট্রাম্পের করা এই মন্তব্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে বলে কূটনৈতিক মহল মনে করছে। বাংলাদেশের প্রাক্তন নয়, কারণ সাংবিধানিকভাবে শেখ হাসিনাই এখনো দেশের প্রধানমন্ত্রী। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই রয়েছে সরকার চালানোর ক্ষমতা। কিন্তু ইউনূসের সময়কালেই খুব কম সময়ের মধ্যে খুব বেশি মাত্রায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেড়েছে বলে দাবি করছে দেশের একাধিক সংখ্যালঘু সংগঠন। ঢাকার কাছে সাহায্য চেয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি করেছে নিপীড়িত সংখ্যালঘুরা। অন্যদিকে নয়াদিল্লি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে একেবারে নিবিড়ভাবে নজর রাখছে, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তাদের দাবি, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন এবং কোনো ধরনের নির্যাতন বরদাস্ত করা হবে না। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য উদ্বেগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এইবার যে আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচনটা হচ্ছে, সেই নির্বাচনের ফলাফল যদি ট্রাম্পের পক্ষে যায় তাহলে সিঁদুরে মেঘ দেখছে ইউনূস সরকার। বিশ্লেষকরা সবাই মনে করছেন যদি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হন, তাহলে ট্রাম্প প্রশাসন মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে কঠোর অবস্থান নিতে পারেন, যা বাংলাদেশের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই নির্বাচন, যুক্তরাষ্ট্রের এই নির্বাচন গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে। তাই ইউনূস সরকার সহ সংশ্লিষ্ট মহল মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে একেবারে দৃষ্টি গভীরভাবে নজর টিকিয়ে রেখেছে। ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন। কারণ ট্রাম্প প্রশাসনের সময়ে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘনিষ্ঠতা সেটা আরও বৃদ্ধি পেয়েছিল এখনের থেকে, যা পুনরায় তার ক্ষমতায় আসার পর আরও সুদৃঢ় হতে পারে। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে নয়াদিল্লি আমেরিকাকে নতুন পদক্ষেপের আবেদন করবেই। এখন তাই বর্তমান মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ তো পরিচালিত হচ্ছে, তবে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য ঠিক কতটা লাভজনক হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প যদি ফিরে আসেন, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলবেই বলে মনে করা হচ্ছে। আর সেই বিষয়েরই কিছু সম্ভাব্য দিক নিয়ে আজকের এই আলোচনা চলছে। বন্ধুরা, বরাবরই
প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে সরব হয়েছে ভারত। কিন্তু বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে একটা চোরা স্রোত বইছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াতেই পারেন। সেই সঙ্গে ইউনূস সরকারের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রবল চেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে। আমি নয়, বড় বড় মহল। এক্ষেত্রে মোদি ট্রাম্প ফ্যাক্টর বিশেষ ভূমিকা পালন করবে। অন্যদিকে আমাদের সম্প্রতি মাসগুলোতে বাংলাদেশের অর্থনীতি চরম সংকটে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্বের হার বৃদ্ধি এবং মূল্যস্ফীতির মতো সমস্যাগুলো দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে একেবারে কঠিন করে তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই আর্থিক অবস্থা আরও এইভাবে অবনতির দিকে যাচ্ছে। দেশের আর্থিক অবস্থা বহুগুণ তলানিতে চলে গিয়েছে এই কিছু মাসের মধ্যে। বকেয়া অর্থ পূরণ না করায় আদানি গোষ্ঠীর তরফ থেকে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কাটছাট করা হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, আদানি গোষ্ঠী বাংলাদেশের কাছে 500 মিলিয়ন বা $50 কোটি বকেয়া পাওনা রয়েছে। এই বিপুল পরিমাণ ঋণের বোঝা এবং বিদ্যুতের বিল মেটাতে এখন হিমশিম খাচ্ছে ইউনূস সরকার। বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে অর্থ সাহায্য চাওয়া হয়েছে অর্থনীতি দেশের স্থিতিশীলতা করতে। এখন এই অবস্থায় ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশের বিভিন্ন মার্কিন সহায়তা যেগুলো আসছিল সেগুলো বন্ধের আশঙ্কা করা হচ্ছে, যার জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ঢাকা। অন্যদিকে ভারতের সঙ্গে নোবেলজয়ী ইউনূসের সম্পর্ক অম্ল মধুর, তাই আর্থিক দুরবস্থায় ঢাকার পাশে নয়াদিল্লি ঠিক কতটা থাকবে সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তার নীতিমালা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস, যা তাদের ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করেছে। তাই ট্রাম্পের সঙ্গে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক অতটাও গভীর নয় বলে সূত্রের খবর। তাই বাইডেন সরকারের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে যে দাঁড়িয়ে এসেছে বা দাঁড়াচ্ছে, ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে সেই সহযোগিতা অব্যাহত থাকবে কিনা, আন্তর্জাতিক স্তরে মার্কিন সহায়তা আদেও মিলবে কিনা, সে বিষয়ে রয়েছে বেশ ভারী সন্দেহ। ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের পূর্বের সম্পর্কের প্রেক্ষিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে পরিবর্তন আসতেই পারে। ফলে শেখ হাসিনার শাসন আমলে যেখানে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও উন্নতির দিকে এগোচ্ছিল, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী শাসন আমলে তা আবার এইভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনারা জানেন আমেরিকা ও চীনের সম্পর্ক কখনোই মধুর ছিল না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে চীন বিরোধী অবস্থান ছিল বেশ প্রকাশ্য ও তীব্র। আর এই চীন বিরোধী নীতি শুধু আমেরিকারই নয়, ভারতের সঙ্গেও চীনের সম্পর্ক বহুদিন ধরেই অম্ল মধুর অবস্থায় রয়েছে। কিন্তু এখন যেটা বিশেষভাবে লক্ষণীয় তা হলো ইউনূস সরকারের সঙ্গে চীনের সম্পর্কের গভীরতা। ভারতমুখী হওয়ার তুলনায় চীনমুখী হয়েছেন ইউনূস। চীনের নৌবাহিনী এসে ঘাঁটি গেড়েছে বাংলাদেশের বন্দরে, যা মোটেও ভালো চোখে দেখছে না সাউথ ব্লক। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাপাদাপি বন্ধ করতে আমেরিকা যথেষ্ট সক্রিয়। এক্ষেত্রে ভারতকেই তুরুপের তাস মনে করে ওয়াশিংটন। তাই এখন এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি আদতে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ওয়াশিংটনের বলতে পারেন একেবারে চক্ষুশূল করে তুলতে পারে। ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উপরে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে। বিশেষত যেসব মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং ব্যবসা পরিচালনা করছে, ট্রাম্প ক্ষমতায় এলে সেই কোম্পানিগুলো ঢাকা থেকে ব্যবসা একটু একটু করে গোটাতে পারে। আর সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগে বড় ধরনের একটা ভাটা পড়বে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু ছিল অভিবাসন নীতি। ক্ষমতায় এলে অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষণা করেছেন নির্বাচনে জয়ী হলে পরের দিন থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু করবে। তাই সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা বা চাকরির জন্য বসবাসরত বাংলাদেশের বহু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপরে এই অভিবাসন নীতির
একটা কঠোর প্রভাব পড়তে পারে। তাই যদি ইউনুস ট্রাম্প সম্পর্ক আরও তলানিতে ঠেকে, তাহলে ট্রাম্পের অভিবাসন নীতিতে বড়সড় ধাক্কা খাবে বাংলাদেশের নাগরিকরা। বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে থাকা এবং কাজ করার পরিবেশ আরও কঠিন হয়ে উঠতে পারে। এটি বাংলাদেশিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, বিশেষ করে যারা তাদের ভবিষ্যৎ গড়তে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন বা পরিকল্পনা করছেন। তাই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাংলাদেশের বর্তমান সরকার বেশ চাপে থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ইউনুসের ভারত বিরোধী মনোভাবও পরিবর্তন করতে হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করবে। পাশাপাশি সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেই নিয়ে ইউনুস সরকারের সরাসরি পদক্ষেপ নিতে তখন বাধ্য হতে হবে, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে আমি আপনাদেরকে যে চাঞ্চল্যকর ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।